জান, তোমার কি হয়েছে? এরকম করছো কেন? উফ জান, আমার কিছু হয়নি, তুমি একটু বেশি বেশি টেনশন করছো। আমি দেখছি তোমার শরীর ঠিক নেই। তুমি আমার কথা শোনো না কেন? রিহানের কথা শুনে নীলা রিহানের গলা জড়িয়ে ধরে মুচকি হেসে বলে। আমার পিচ্চি জামাইটা আমাকে নিয়ে এত চিন্তায় থাকে যে আমার একটু কিছু হলেই সে ভাবে আমার কষ্ট হচ্ছে। কিন্তু জান পাখি, প্রেগনেন্সির সময় এগুলো সবারই হয়। তোমার কিছু হলে আমার ভীষণ কষ্ট হয়। আমি বুঝি তো আমার বাবুটা আমাকে কত ভালোবাসে। আচ্ছা চলো, তুমি বাইরে থেকে এসেছো, খাবার খাবে? একদম না। চুপচাপ এখানে বসে থাকো, আমি নিজে নিজেই ভাত নিয়ে খেতে পারবো। তোমার এখন রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। আরে পাগল, আমার কিছু হয়নি। আর আমিও এখনো খাইনি। কি, তুমি এখনো খাওনি? আচ্ছা, তোমার কি ইচ্ছে আমি মরে যাই? তুমি আমাকে টেনশন দিতে দিতে কোন দিন মেরেই ফেলবে। বলে রিহান দ্রুত রান্নাঘরে যায়, গিয়ে খাবারের প্লেটে ভাত নিয়ে রুমে আসে। এরপর নিজের হাতে নীলাকে খাইয়ে দেয়। এরপর নিজেও খেয়ে নেয়। প্লেট ধুয়ে রুমে আসে। নীলার পাশে শোয়ার সাথে সাথে নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিহান নীলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন নীলা রিহানের বুকে মাথা রেখে জিজ্ঞাসা করে। আমাকে এত ভালোবাসো কেন রিহান? আমার তুমি ছাড়া কে আছে? তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোমার এত ভালোবাসা আমাকে ভয় পাইয়ে দেয়। যদি আমার কিছু হয়ে যায়? বলেছি না, এসব আজে বাজে কথা একদম বলবে না। চুপচাপ ঘুমাও, অনেক রাত হয়েছে। বলেই রিহান নীলাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর রিহান ঘুমিয়ে যায়, কিন্তু নীলার ঘুম আসছে না। সে রিহানের ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরদিন যথারীতি সকাল হতেই রিহান নীলাকে ঘুমন্ত অবস্থায় রেখেই কাজে বেরিয়ে যায়। আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়তো এই পাগলটাকে বিয়ে করা। প্রেগন্যান্সির 4 মাস চলাকালীন যখন আমার শরীর ভীষণ রকম খারাপ হতে শুরু করে, তখন থেকে বাড়তে থাকে ওর আমাকে নিয়ে পাগলামি। টুইন বেবি কনসিভ করায় প্রথম থেকেই আমার অনেক কমপ্লিকেশন ছিল। তবে আমার স্বামী রিহানের ভালোবাসার কোনো কমতি ছিল না কখনোই। পরিবারের অমতে সকলের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম আমরা। মাত্র 1 বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের। তখন আমার স্বামী রিহান সবে ভার্সিটি লাইফে পা রেখেছে। আমার আর ওর বয়সের পার্থক্য 2 বছরের। ওর পরিবারের কেউ এই সম্পর্ক মানতে চায়নি। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও আমার জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এসেছিল সেদিন। আজ প্রায় 1 বছর হতে চলল আমরা আমাদের পরিবার ছেড়ে দূরে আছি। অথচ তার ভালোবাসা আমাকে কখনো বুঝতেই দিল না একাকিত্ব কি। ভাগ্য আমাদের সহায় ছিল। রিহান একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছে এখন। ভালোই স্যালারি পায়, তাই দিয়ে আমাদের সুন্দরভাবে চলে যায়। তবে কাজের জন্য তাকে সারাদিন বাইরে থাকতে হয়। আমাকে বাসায় একা রেখে যেতে হবে বলে একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে কয়েক মাস আগে। আমাদের সুখের সংসার তবুও কেমন যেন অসম্পূর্ণ। আচ্ছা, আমাদের পরিবার কি আমাদের মেনে নেবে না? আমাদের বাচ্চাগুলো কি দাদা দাদির আদর পাবে না? একটা ভুলের শাস্তি আজীবন বয়ে বেড়াতে হবে আমাদের? বিকেলে একা একা বসে এইসব ভাবছিল নীলা। তার ভাবনার মাঝেই অফিস থেকে ফিরল রিহান। অফিস ব্যাগটা রেখে হাঁটু গেড়ে বসে পড়ে নীলার পেটের কাছে। ঢেলে ঢালা লেডিস শার্ট পেট থেকে সরিয়ে চুমুতে ভরিয়ে দিল সেখানটায়। এটা নতুন কিছু নয়, গত 5 মাস ধরেই এমনটা করে সে। বাবুদের সাথে একা একা কথা বলবে, পেটে কান পেতে শুয়ে থাকবে, এটা যেন তার নিত্যদিনের অভ্যাস। এইভাবে যত দিন যেতে লাগলো, ততই নীলার শরীর খারাপ হতে শুরু করলো। শরীরে ধরা পড়লো নানান ধরনের জটিলতা। নর্মাল ডেলিভারি করার মতো অবস্থা ছিল না তার। তাই 8 মাসের শেষের দিকে সেই সি সেকশন করার কথা বলেন ডাক্তার। এরপর ডাক্তারের সাথে আরও কিছু কথা হয় রিহানের, যা রিহান আর ডাক্তার ছাড়া সবারই অজানা। সেই দিন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রিহান থমকে গিয়েছিল। ঠিকমতো কথা বলছিল না, মুখ সবসময় মলিন হয়ে থাকতো। সময়ের সাথে সাথে নড়াচড়া করাও অসম্ভব হয়ে গেল নীলার। টুইন বেবি হওয়ার আরও বেশি সমস্যা ছিল। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাও হারিয়ে ফেলল ও। রিহান অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোমের জন্য আবেদন করেছিল, যাতে করে পুরোটা সময় নীলার যত্ন নিতে পারে। এখন হুইল চেয়ার করেই নীলা চলাফেরা করতে হয়। নীলার খাওয়া থেকে শুরু করে গোসল করানো, ওয়াশরুমে নিয়ে যাওয়া, ওষুধ দেওয়া, সব কেমন একা হাতে করে ফেলতো ছেলেটা। নীলা মাঝে মাঝে বলতো। তোমার কষ্ট হয় না রিহান? কিভাবে সামলাও তুমি এত কিছু? বিরক্ত আসে না আমার উপর? রিহান তখন নীলার চোখের দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আলতো হাতে গাল ছুঁয়ে ঠোঁটে চুমুকে বলতো। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? ভালোবাসার মানুষের কোনো কিছুতেই কষ্ট হয় না।
আর না বিরক্তি আসে। বুকে বাসা বেঁধে থাকা ব্যথা আর হারিয়ে ফেলার যে ভয় নিয়ে আমি বেঁচে আছি, সেটা যদি একটু বুঝতে তবে এসব বলতে পারতে না। নীলা শুধু ছলছল চোখে তাকিয়েছিল ছেলেটার মুখের দিকে। কি অসম্ভব মায়া! এমন একজন মানুষ ছেড়ে কি থাকাটা কি সম্ভব? নীলা ভেবেছিল বড়লোকের অল্প বয়সী ছেলে হয়তো তাকে ভালো লেগেছে তাই বিয়ে করেছে, কয়েকদিন পর ছেড়ে চলে যাবে। কিন্তু এই ছেলে যে তাকে এমন ভয়ঙ্কর বাঁধনে আবদ্ধ করবে এটা তার কল্পনার বাইরে ছিল। একদিন মাঝরাতে নীলার ঘুম ভেঙে গেল কারো কান্নার শব্দে। পাশে ফিরে রিহানকে পেল না। কোনো রকম বালিশ ধরে উঠে বসলো ও। খাটে থেকে কিছুটা দূরে জায়নামাজে বসে কান্নায় ভেঙে পড়েছে রিহান। কান্না তোপে শরীর কেঁপে উঠছে ছেলেটার। ভিতরটা কেঁপে উঠল নীলার। নীলা খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে আবারও পড়ে যেতে নিলে দুহাত আগলে নিল কেউ। তাকে উঠতে দেখেই নামাজ শেষ করে এগিয়ে এসেছে রিহান। নীলাকে খাটে বসিয়ে বুকে জড়িয়ে নিল রিহান। ছেলেটার বুক কাঁপছে চরমভাবে, চোখ মুখ গলা ভিজে একাকার। নীলাকে জড়িয়ে গলায় মুখ গুজে শুয়ে পড়ল ও। হয়তো নীলার থেকে কান্নাগুলো আড়াল করতে চাইছে। নীলা রিহানের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে? এমন করছো কেন? ভয় পেয়েছো? আমি আছি, দেখো, শান্ত হও দয়া করে। নীলাকে হারানোর ভয়ে কেমন নিস্তব্ধ হয়ে গেল ছেলেটা। রিহানের ভয় দুশ্চিন্তা দেখে নীলাও কেমন ঘাবড়ে গেল। আচ্ছা, আমি আমার বাচ্চাদের দুনিয়া দেখাতে পারবো তো? ওদের বাবার কোলে তুলে দিতে পারবো তো? যদি কিছু হয়ে যায় আমার, তখন এই পাগল ছেলেটাকে কে সামলাবে? কি হতে চলেছে আমাদের সাথে? মাঝরাতে চাঁদের আলোয় ঝলমল করছে চারিপাশ। ব্যালকনিতে রাখা দোলনায় নীলা রিহানের কোলে বসে সেই সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। নীলা রিহানকে বারবার নামিয়ে দিতে বললেও সে একইভাবে কোলে নিয়ে ঘাড়ে মুখ গুজে রয়েছে। থেকে থেকে চুমু দিচ্ছে আর দুই একটা কথার হ্যাঁ হুঁ উত্তর দিয়ে যাচ্ছে। ব্যাপারটা নিয়ে বিলা বেজায় বিরক্ত। প্রেগনেন্সির এই লম্বা জার্নিতে মুড সুইংটা ভীষণভাবে চেপে ধরেছিল তাকে। হুট করে রেগে যাওয়া, চিৎকার করা, গাল ফুলিয়ে বসে থাকা, এরপর কোনো কারণ ছাড়াই কেঁদে কেটে রিহানের বুক ভাসানো, এইসব নীলার এখনো অভ্যেসে পরিণত হয়েছে। ইদানিং মাকে মিস করি ভীষণ। রিহানের ভালোবাসা এবং যত্নের কোনো কমতি নেই, তবুও মায়ের অভাব বোধ করি। মনের মাঝে অজানা ভয় বাসা বেঁধে থাকে। যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয় আমার বেবিদের, তাহলে কি হবে? কিভাবে থাকবে আমার রিহান? প্রায় 1 বছর তো হতে চলো নিজেদের পরিবার ছেড়ে দূরে দূরে আছি। আমার বাচ্চারা কি দুনিয়াতে এসে তার দাদা দাদের আদর ভালোবাসা পাবে না? এসব ভাবতে ভাবতে চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল নীলার। রিহানের হাতে শক্ত বাঁধন নীলার পেটে। হাতে পানির ফোঁটা পড়তেই ঘাট থেকে মুখ তুলল রিহান। অস্থির হয়ে উঠল ক্রমশ। নীলাকে ঘুরিয়ে নিজের দিকে করে দুই হাতে গাল ছুঁয়ে বলল, কি হয়েছে জান? কাঁদছো কেন? ব্যথা হচ্ছে পেটে? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমাকে দেখাও জান। ছলছল চোখে কথাগুলো বলল রিহান। নীলার ঠোঁট চেপে কান্না আটকাতে না পেরে রিয়ানকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। এতে করে আরও বেশি অস্থির উন্মাদ হয়ে উঠল ছেলেটা। নীলাকে কোলে নিয়ে রুমে শুইয়ে দিল বেডে। কান্না বেচা গলায় বলল, সরি জান, আই এম সরি, খুব করে সরি। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমি বুঝতে পারিনি জান। আমার খুশির জন্য, আমার বাবা ডাক শোনার জন্য তোমার এতটা কষ্ট সহ্য করতে হবে। আমি বুঝতে পারলে কখনোই বাবা হতে চাইতাম না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি জান। কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারানো সম্ভব না। আর বলতে পারল না ছেলেটা। নীলাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কান্নার তোপে রিহানের শরীরও কেঁপে কেঁপে উঠছে বারংবার। নীলা রিহানের 2 হাত ছড়িয়ে নিল নিজের সাথে। বুকে মুখ গুজে শুয়ে থাকা অবস্থায় মাথায় হাত বুলিয়ে দিল। নীলার ভেতরে থাকা ভয়টা আরো বেশি করে জোরালো হলো এবার। ছেলেটা তাকে অসম্ভব ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নেই। আবার তার শরীরের অবস্থাও যে ভালো নয় সেটা সে জানতো। কিন্তু এবার নিশ্চিত হলো এটা কোনো ছোটখাটো সমস্যা না, জীবনের ঝুঁকি আছে তার। নীলা নিস্তব্ধ হয়ে রিহানকে জড়িয়ে ধরে শুয়ে রইল। ঘুমিয়ে গেছে রিহান। নীলার মাথায় এখন একটাই চিন্তা, রিহানের মা বাবার সাথে যোগাযোগ করা। নীলার কিছু হলে এই ছেলেকে কে সামলাবে? যেখানে তার জীবনের নিশ্চয়তা নেই সেখানে কার ভরসায় রেখে যাবে রিহানকে?
রিহানদের বাসায় ডাইনিং রুমে বসে আছে রিহানের পরিবারের সবাই, রিহানের মা বাবা সহ আরও কিছু আত্মীয়। খালি বাসা আজ মানুষে ভরপুর। নীলা রিহানকে বলার পর সে নিজ থেকেই তার মা বাবার সাথে কথা বলেছে। তাদের সন্তান আসার কথা শুনে রিহানের পরিবার আর রাগ করে থাকতে পারেনি। রিহান তাদের একমাত্র ছেলে, অনেক আদরের সন্তান। সেই রিহানের অংশ তাদের নাতি নাতনি আসতে চলেছে। এরপর আর কিভাবে রাগ করে থাকবেন তারা? আজ সকাল হতেই চলে এসেছে তারা। রিহানকে জড়িয়ে সে কি কান্না তার মায়ের, তা দেখে বুকে এক সূক্ষ্ম পীড়া অনুভব করলো নীলা। নিজের সন্তানের থেকে দূরে থেকে এক মায়ের মনে কি চলে সেটা বুঝতে পারল সে। নীলার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে তবে ফিরবেন বাড়িতে, কিন্তু রিহান নীলাকে কোথাও যেতে দিবে না, আর না সে যাবে। এই সময় নীলার জার্নি করা নিষেধ, আর নিয়মিত চেক আপ করাতে হয়। রিহানের মা এবার রেগে গেলেন। তার একমাত্র ছেলের বউ কোনো ভাড়া বাসায় থাকবে? এতদিন যোগাযোগ ছিল না, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে। এখন সে কিছুতেই রাখবেন না এখানে। দরকার হয় রিহানকে রেখে বউ নিয়ে চলে যাবেন। এক কথায় কাজ হলে বোধ হয়। রিহান গম্ভীর মুখে বসে আছে। তার কথা একটাই, বউ ছাড়া সে থাকতে পারবে না, কারোর কাছে রেখে সে শান্তিও পাবে না। তার বউ তাকে প্রয়োজন। এসব শুনে মিটিমিটি হাসছে সকলে। শেষের সিদ্ধান্ত নেওয়া হলো নীলা আর রিহানের বাসায় থাকবে। রিহানের প্রথম সন্তান রিহানের নিজের বাড়ি থেকেই হবে, কোনো ভাড়া বাসা থেকে চলবে না। নীলাও দ্বিমত করেনি, কারণ তার বাচ্চারা কোনো তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। এরপর সময় কেটে গেছে। নীলা নিজের স্বামীর বাসায় এসেছে আজ 2 মাস। এখন তার প্রেগন্যান্সির সময় 9 মাস। গত 2 মাস ধরে হাঁটা চলা সম্পূর্ণ তার বন্ধ। না বসে থাকা যায়, না শুয়ে থাকা যায়। অতিরিক্ত ব্যথা যখন নীলা শব্দ করে কান্না করে, তখন নীলাকে নিজের বুকে জড়িয়ে ধরে রিহান। নিচেও কাঁদে। অনুশোচনায় কুমড়ে মরছে ছেলেটা। ঘুম নেই, খাওয়া নেই, সারাক্ষণ নীলার কাছে থাকে। নীলার শাশুড়ি মাও তাকে ভীষণ ভালোবাসে, যত্ন করে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, তার সবকিছু উনি নিজের হাতে করে দেয়। রিহানের বাবা অফিস থেকে আসার সময় নীলার পছন্দের খাবার নিয়ে আসেন। নীলার মাথায় হাত বুলিয়ে সাহস দেয়। সবার ভালোবাসায় সিক্ত নীলা। এমন একটা স্বামী, এমন একটা পরিবার প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু সবার কপালে বুঝি সব সুখ সহ্য হয়? রাত 2টা বাজে হয়তো। পেটের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেল নীলার। শরীর ঘেমে ভিজে উঠেছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রিহান গভীর ঘুমে মগ্ন, নয়তো নীলার নড়াচড়ার ঘুম থেকে উঠে যেত ছেলেটা। হঠাৎ করেই নীলা পেটের জোরালো ব্যথায় গুঙিয়ে উঠতেই ঘুম ভাঙল রিহানের। নীলাকে ধরে উঠে বসে পড়ে। পাশ ফিরেই লাইট জ্বালিয়ে দিয়েছে ও। কি হয়েছে জান? ব্যথা করছে খুব? আমি আম্মুকে ডাকছি, এখনই হাসপাতালে নিয়ে যাব তোমায়। রিহান নীলাকে কোলে তুলে নেওয়ার কিছুক্ষণ পরেই জ্ঞান হারালো নীলা। চোখ বন্ধ হওয়ার আগে শুধু রিহানের মুখটা অস্পষ্ট দেখতে পেয়েছিল ও। নীলা জানে না আর কখনো দেখা হবে কিনা এই মায়াভরা ছেলেটাকে। সে জানে না তার বাচ্চারা কি হবে। সে কি তার বাচ্চাদের সুস্থভাবে দুনিয়ায় দেখতে পারবে? জ্ঞান ফেরার পরে নীলা নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের এমার্জেন্সি রুমে। রিহান তার ক্যানেল লাগানো হাত জড়িয়ে পাশে বসা। কাঁদতে কাঁদতে চোখ মুখ একেবারে ফুলে লাল হয়ে গেছে ওর। ছেলে মানুষ এত কাঁদতে পারে তা আগে জানা ছিল না নীলার। বিয়ের আগে সেই গম্ভীর ব্যক্তিত্বের রিহান আর এখন নীলার সামনে বসে থাকা ছেলেটার মধ্যে এত কেন পার্থক্য? রিহানের দাম্ভিকতা আর গাম্ভীর্যের দেওয়াল ভেঙে চৌচির হয়ে গেছে। হয়তো ভালোবাসা এমনটাই, যাকে ভালোবাসো তার সামনে তুমি ভীষণ দুর্বল আর অসহায়। বাইরের শক্ত খোলসের আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয় শুধু হারানোর ভয় পায়। সামান্য দূরত্বেও ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে বক্ষপিঞ্জর। অতিরিক্ত ব্যথায় আর ব্লিডিং হওয়ার কারণে জ্ঞান হারিয়েছিল নীলা। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে তার। তবে সমস্যা হচ্ছে অন্য জায়গায়। প্রেগন্যান্সির কয়েক মাস পরেই নীলার পেটে টিউমার ধরা পড়ে। সময়ের সাথে সাথে সেটা আরও বেশি বড় হয়। প্রথমত টুইন বেবি, তারপর আবার এমন টিউমার। এর কারণে লাইফ রিস্ক রয়েছে ব্যাপকভাবে। 2টো বাচ্চার মধ্যে একটি বাচ্চার গ্রোথ স্বাভাবিক, তবে অন্য বাচ্চাটি বেশ ছোট এবং দুর্বল। নীলার এতদিন জানা ছিল না এই সম্পর্কে, কিন্তু অর্ধজ্ঞান অবস্থায় রিহান যখন কথা বলছিল ডাক্তারের সাথে, তখন তার কানে আসে সবকিছু। এই কারণেই কি তবে রিহান এতটা ভেঙে পড়েছিল? রিহান শুরু থেকে জানতো নীলার এই অসুখের কথা, তবে নীলাকে একটা বারও জানায়নি। ভেবেছে নীলা ভেঙে পড়বে। কিছু চেক আপ করার পর
নীলাকে প্রস্তুত করা হলো অপারেশনের জন্য। নীলার শ্বশুর শাশুড়ি দুজনেই উপস্থিত। নীলাকে জড়িয়ে ধরে নিশ্চুপ স্বরে কাঁদলেন কিছুক্ষণ, মাথায় হাত বুলিয়ে সাহস দিলেন দুজনেই। নীলার হঠাৎ করেই বুক মোচড় দিয়ে উঠল, চোখ দুটো মাকে খুঁজল ভীষণ করে। আমার মা নেই, চলে গেছেন বহুকাল আগে। বাবা আমাকে ফেলে দ্বিতীয় বিয়ে করেছিলেন, আর তখন থেকেই আমি একা। সবার জীবন সুন্দরভাবেই চলছিল, মাঝখান থেকে থমকে গিয়েছিল শুধু আমার জীবন। নিজের কান্না গিলে গিলে অবহেলায় অযত্নে বড় হয়েছি। আমার ব্যথা কষ্ট দুঃখ দেখার মতো কেউ ছিল না। এত কিছুর মাঝে ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটিতে উঠলাম। থার্ড ইয়ারের সময় রিহানের সাথে পরিচয় হয়। সে ভীষণ মেধাবী ছাত্র, তারপর আবার বড়লোক ঘরের সন্তান। এই ভেবে তাকে এড়িয়ে চলতাম। কোনো এক দুর্ঘটনায় তার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেলাম আমি। যত দূরে সরিয়ে দিতাম ছেলেটা ততই কাছে চলে আসতো আমার। এরপর একাকী জীবনে রিহান আমার জন্য এক মুঠো সুখ নিয়ে হাজির হয়। বন্ধুর মতো পাশে থাকে, আমার ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাবে। ধীরে ধীরে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এক অজানা মায়ায় এমনভাবে জড়িয়ে যাই যা থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। 1 বছরের মাথায় সে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। আমাকে বিয়ে করতে চাইলে রিহানের পরিবার এতে আপত্তি জানায়। মা নেই, বাবা নেই, দ্বিতীয় বিয়ে করেছেন এমন মেয়েকে তারা ছেলের বউ করবেন না। তারপর আবার মেয়ে তাদের ছেলের থেকে বয়সে বড়। উত্তরে রিহান শুধু বলেছিল, যদি ওকে মেনে নিতে তোমাদের আপত্তি থাকে তাহলে আমিও থাকবো না এই বাড়িতে। আমি ছাড়া আর কেউ নেই ওর। আমি ওর হাত ছেড়ে দিলে ওকে আগলে নিবে এমন কেউ নেই আম্মু। আমি ভীষণ ভালোবাসি ওকে, ঠিক যতটা তোমাদের। আমি তোমাদের কাউকে ছাড়তে পারবো না। রিহানের পরিবার তবুও মেনে নিতে পারেনি। তাদের একমাত্র ছেলে আমার মতো মেয়েকে বিয়ে করবে। তাদের ছেলে নিঃসন্দেহে 1000 গুণ ভালো মেয়ে ডিজার্ভ করে। আমি কোনো দিক থেকেই তাদের ছেলের উপযুক্ত ছিলাম না। পরিবারের বিরুদ্ধে গিয়ে রিহান আমার হাত ধরে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। বারবার নিষেধ করার পরেও সে নিজের বাড়ি এবং বিলাসবহুল জীবন ছেড়েছিল আমার জন্য। কোনো কিছুর বিনিময়ে আমাকে হারাতে পারবে না, ব্যাস। নীলার কল্পনার জগৎ ছেড়ে ছেদ পড়ল যখন তাকে ওটির জন্য নিয়ে যাওয়া হলো। রিহান তখনও তার হাত ধরে রেখেছিল শক্ত করে। ছেড়ে দিলে যদি নীলা হারিয়ে যায়। নীলাকে ওটির সামনে নিয়ে আসতেই বেসামাল হলো ছেলেটা। এতক্ষণ নিজেকে ধরে শক্ত রাখতে পারলেও এবার আর সম্ভব হলো না। সকলের সামনে নীলাকে জড়িয়ে বুকে মুখ গুজে হাউ মাউ করে কেঁদে উঠল রিহান। চোখের পানি আজ বাদ ভেঙেছে। তাকে শান্ত করা যাচ্ছে না কোনোভাবেই। ডাক্তার বারবার বোঝাতে চাচ্ছেন রিহানকে, কিন্তু আজ তাকে বোঝানো যাচ্ছে না। নীলাও পারছে না রিহানকে জড়িয়ে ধরে শান্ত করতে। নীলার পুরো শরীর অবশ হয়ে আসছে। রিহান বুক থেকে মুখ তুলতেই 2 হাতের তালু স্পর্শ করলো নীলার গাল। কান্না জড়িত গলায় থেমে থেমে বলল, আমার পাখি, আমাকে কথা দাও, আবার আমার বুকে ফিরে আসবে তুমি। তুমি ছাড়া আমি অসহায় জান। আমি পাগল হয়ে যাব তুমি ছাড়া। আমি আমার বাচ্চাদের থেকেও তোমায় বেশি ভালোবাসি জান। ওদের নিয়ে সুস্থভাবে ফিরে এসো। এখনো অনেকটা পথ বাকি আছে। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বোনা বাকি আমার পিচ্চি বর। আমাকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভেবো না। তুমি নেই তো আমিও নেই। আমাদের বাচ্চাদের এতিম হয়ে বাঁচতে হবে তখন। আমিও অপেক্ষায় থাকবো তোমার। নীলার 2 চোখের পাতা ভারী হয়ে আসছে, আর তাকিয়ে থাকতে পারল না ও। ডাক্তার তাড়া দিলে ওটির জন্য। অনেক চেষ্টার পর নীলাকে রিহানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। এতক্ষণ যা শুনছিলেন সবই একটা ডায়েরির খণ্ডাংশ, বাস। আর কিছু লেখা নেই ডায়েরিতে। অনন্যা ডায়েরির পাতা উল্টালো পরপর। না, আর কিছু লেখা নেই পরের পাতাগুলোতে। শুধু মুহূর্তেই খেয়ে হারিয়ে ফেললো অনন্যা। ভার্সিটির লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করতে গিয়ে সেলফের নিচে থেকে পেয়েছিল ডায়েরিটা। কারণ নাম লেখা ছিল না, শুধু প্রথম পৃষ্ঠায় লেখা ছিল অনাকাঙ্ক্ষিত অসুখ। ডায়েরিতে এমন শিরোনাম দেখে কিছুটা অবাক হয়েছিল অনন্যা। পরবর্তীতে সেটা নিজের সাথেই নিয়ে এসেছিল, যদি কেউ খোঁজ করে সেজন্য। বেশ কিছুদিন পার হওয়ার পর যখন ডায়েরিটার কথা মনে পড়ে, বেশ আগ্রহ নিয়ে ডায়েরির পাতা খুলতেই শেষের দিকে চোখ পড়ল। কারোর প্রেগনেন্সির সময়ের কয়েক মাসের ঘটনা লেখা। আগের পৃষ্ঠাগুলো পড়ে দেখা হয়নি এখনো, তবে শেষের দিকটা পড়তেই থমকে গেল অনন্যা। কারণ জীবনের বাস্তবতাটা এত উপলব্ধি করতে পারল সে। উদ্বিগ্ন পায়ে উঠে দাঁড়ালো, অধৈর্য হলো মন, অস্থিরতা কাজ করছে ভিতরে।
বাকি পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে কেন? ওলটপালট করেও মেয়েটির নাম পেল না কোথাও। বৃতৃষ্ণায় ভরা এক নারীর জীবনে লেখা, পাতায় পাতায় চোখের পানি স্পষ্ট দাগ। না জানি কতটা কষ্ট দুঃখ নিয়ে সে লিখেছিল কথাগুলো। অনড়ার মন ব্যাকুল হলো জানতে, কার ডায়েরি এটা, কার জীবনের ঘটনা এগুলো। একে এই নারী যার জন্য তার স্বামী এতটা পাগল। এরপর কি হয়েছিল? রিয়ানের ভালোবাসা কি এখানেই সমাপ্তি ঘটেছিল? বাচ্চাদের কি হয়েছিল তারপর? 4টে জীবন কি এভাবে শেষ হয়ে গিয়েছিল? ভার্সিটির সুবিশাল ক্যাম্পাসের এক পাশে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে কালো ফোর্ড গাড়িটি। গাড়িটি থেকে কিছুটা দূরে অবস্থান করছে এক সুদর্শন পুরুষ। ফর্মাল গেটআপে থাকা পুরুষটির কোলে দুটি ফুটফুটে কন্যা শিশু, সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু। যে কোনো জীবন্ত দুটি ফুল। বাবার কোলে থাকা দুটো রাজকন্যা, দুজনের গায়ে স্কাই ব্লু কালারের ফ্রক, দুজনের চুল একইভাবে ঝুটি করা। বয়স কত হবে? 1.5 বা 2 বছর। অমায়িক সৌন্দর্য আর মায়ার অধিকারী বাচ্চা দুটো টাগর টাগর চোখ ঘুরিয়ে চারপাশে দেখতে ব্যস্ত। পাশে থেকে যে যাচ্ছে একবার তাদের দিকে তাকাচ্ছে। বাবার কোলে কি সুন্দর লেপ্টে আছে তারা। আম্মা আম্মা বলে দুটো বাচ্চা একসাথে হইচই শুরু করলো বাবার কোল থেকে। অর্থাৎ এবার তাদের নামিয়ে দেওয়া হোক। তাদের মা এসেছে, এবার মায়ের কাছে যাবে। লোকটা তাদের নামালো না কোল থেকে, বরং আরো খানিকটা চেপে ধরলো নিজের বুকে। যেভাবে উথাল পাথাল করছে মেয়ে দুটো যে কোনো সময় পড়ে যাবে। কিছুটা দূরে শাড়ি পরিহিত এক অপরূপা এগিয়ে আসছে তাদের দিকে। সুতি মেরুন রঙের শাড়ি পরা, চুলগুলো হাত খোপা করে তাতে ফুল গোজা, হাতে খয়েরি রেশমি চুড়িগুলো রিং করে উঠছে হাঁটার তালে। মুখে সামান্য প্রসাধনী ব্যবহার করেছে মেয়েটা। তাদের কি অপূর্ব মায়াবিনী দেখালো তাকে। মেঘাচ্ছন্ন চোখে সেই অপরূপাকে দেখতে ব্যস্ত রিহান। চোখের পলক ফেলতে ভুলে গেল ও। বাচ্চাদের কোলে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। নীলা তাদের কাছে এসে দাঁড়াতেই মেয়ে দুটো হাত বাড়ালো কোলে যাওয়ার জন্য। এই সেই নারী যার জন্য তার জীবনের এত সুখ, এত ভালোবাসা। সেই প্রথম থেকে যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসে এসেছে রিহান, যাকে পাওয়ার জন্য নিজেকে হারিয়েছে, যার সাথে সুখের সংসারও গড়েছে, তাকে হারানোর ভয়ে পাগলের মতো কেঁদেছে মহান সৃষ্টিকর্তার কাছে। প্রতি মুহূর্তে অসহ্য যন্ত্রণায় ছটফট করেছে। বারংবার আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে নিজের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর জীবন। বুকে তীব্র ব্যথা অনুভব করছে প্রতিটা মুহূর্ত, যখন এই নারী তাকে ছেড়ে যাওয়ার পায়তারা করেছিল। সেই দিন নীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর মুহূর্তে জ্ঞান হারায় রিহান। অতিরিক্ত মানসিক চাপ আর স্বাস্থ্যের ঘাটতি থেকে ছোটখাটো হার্ট অ্যাটাক করেছিল ও। জরুরি ভিত্তিতে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নীলার সি সেকশন হচ্ছে, অপরদিকে রিহানের নিজের নিয়ে চিন্তায় পড়ে গেলেন সকলে। নীলার অপারেশন শুরু হওয়ার ঘণ্টাখানিক পরে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যায়। দুটো বাচ্চাই সুস্থ ছিল, তাদের অবজারভেশনে রাখা হয়। তবে সমস্যা হয় নীলাকে নিয়ে। বাচ্চাদের পেয়ে কেউ খুশি হতে পারছিল না নীলা আর রিহানের কথা ভেবে। অতিরিক্ত রক্ত যাওয়ায় নীলার শরীর ছেড়ে দিচ্ছিল ক্রমশ। অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও নীলাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থা খারাপ হচ্ছিল সময়ের সাথে সাথে। দীর্ঘ সময় পরে জ্ঞান ফেরে রিহানের। চোখ খুলতেই শুরু হয় তার পাগলামি। হাতে লাগানো ক্যানুলাটা টেনে ছিঁড়ে ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। রিহানের বাবা দুজন গিয়ে চাপটে জড়িয়ে ধরে ছেলেকে। এমনিতে ছেলেটার শরীর খারাপ, তার উপরে আবার পাগলামি করছে, বড় কোনো ক্ষতি না হয়ে যায়। রিহানকে জড়িয়ে ধরে শান্ত করতে চাইলো তারা, কিন্তু তারা তো আর সম্ভব হলো না। নিজের প্রেয়সীর খোঁজে উন্মাদ প্রেমিক ভাঙচুর জুড়ে দিল হাসপাতালে। তার দাবি একটাই, বউকে চায়। তার বউকে এনে দিতেই হবে এক্ষুনি। তার বউয়ের কিছু হলে সে বাঁচবে না। অনেক চোরাচুরি করে পরে ডাক্তার রিহানকে জানালো নীলা ভালো আছে, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এখন আল্লাহ চাইলে তার বউকে বাঁচাতে পারবে, তবে তার বাচ্চারা সুস্থ আছে। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল রেহানের জন্য। তার বউ বেঁচে আছে, তাকে ছেড়ে যায়নি। যেভাবেই হোক আল্লাহর কাছ থেকে ভিক্ষা চেয়ে নিবে সে তার বউকে। যদি আল্লাহ তার বুকে তার নীলাকে ফিরিয়ে না দেয়, তাহলে সেও চলে যাবে তার সাথে। এই নিষ্ঠুর দুনিয়ায় নীলাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব তার পক্ষে। বাচ্চাতে দেখার জন্য তার মা বাবা আছেন, তবুও সে পারবে না একা নীলাকে ছাড়া থাকতে। এরপর শুরু হলো রিহানের লড়াই, নিজের প্রাণ এবং অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই। দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করা আর নিজের স্ত্রীর পাশে থাকা,
এর মাঝে নীলার অবস্থা কিছুটা ভালো হলে তাকে ইমার্জেন্সি রুমে শিফট করা হয়। জানা যায় নীলার শরীর প্যারালাইসিস হয়ে আছে, তবে মস্তিষ্ক সচল। তাতেও হাল ছাড়েনি রিহান। বইয়ের সব কাজ সে নিজেই করে ফেলতো। তার মেয়ে দুটোকে দেখাশোনা করার জন্য আলাদা নার্স রাখা হলো, তবে নীলার কাছে তাদের আসা নিষেধ। ডাক্তার ব্যতীত কেউ ছুটি দিত না রিহান। এভাবে 3 মাসের মাথায় নীলার শরীর রেসপন্স করতে শুরু করে। সেদিন রিহানের কান্না আবারও দেখেছিল সকলে। হাসপাতালের নার্স আর ডাক্তার সকলেই কেঁদেছিল সেদিন এক পাগল প্রেমিকের কান্নায়। আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল অসংখ্য মানুষ। আল্লাহর অশেষ রহমতে 6 মাসের মাথায় সুস্থ হয়ে উঠল নীলা। নীলাকে জড়িয়ে ধরে হাজারো চুমুতে জড়িয়ে দিয়েছিল রিহান। নিজের প্রেয়সীকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারেনি রিহান। তার এমন ভালোবাসা আর আল্লাহর দয়ায় আজ নীলা আবারও তার বুকে ফিরে এসেছে। তাকে ছেড়ে যায়নি। তাদের সন্তানও এখনো সুস্থ আছে। দীর্ঘ এক অমাবস্যার পরে তাদের জীবনে আবারও আলিখিত হলো পূর্ণিমা। শরীরে নীলার স্পর্শ লাগতেই ভ্রম কাটল রিহানের। এটা স্বপ্ন নয়, সত্যি। তার ব্যক্তিগত নারী, তার ভালোবাসা তার সামনে দাঁড়িয়ে। কোল ভর্তি সুখ, তার স্ত্রী সন্তান নিয়ে ভরা সংসার। অতীতে ঘটে যাওয়া ঘটনা আর সেই অনাকাঙ্ক্ষিত অসুখ ভুলে যাওয়া এত সহজ নয় তার জন্য। এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায় সেই সব দিনের কথা স্মরণ করলে। খারাপ স্বপ্নের ন্যায় তার পিছনে পড়ে থাকে সেই দিনগুলো তাদের জীবনে পুনরায় না আসুক। আধারের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাক। নীলা বাচ্চাদের কোলে তুলে নিল 2 হাতে। মেয়ে দুটো দেখতে পুরোটাই বাবার মতো, তবে চুলগুলো মায়ের মতো বড় এবং ঘন। স্বভাব চরিত্র বাবার সাথে বেশ মিল তাদের। তাদের বাবা যেমন নীলার জন্য পাগল, ঠিক তেমনই তারা নীলার জন্য পাগল। মা ছাড়া তাদের চলে না এক মুহূর্ত। আজকে ভার্সিটিতে একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল, যার দরুন বাধ্য হয়েই বাচ্চাদের নিয়ে আসতে হয় নীলাকে, আর বাচ্চাদের সামলানোর জন্য বাচ্চাদের বাবাকেও। এতক্ষণ রিহানের কাছে রেখে গিয়েছিল মেয়েদেরকে, নয়তো তাকে জীবনেও টিকতে দিত না রিহানের পাজি মেয়েগুলো। বাপের কার্বন কপি বলে কথা। অনেকক্ষণ অপেক্ষা করলাম না। আসলে অনুষ্ঠান শেষ করে সবার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এত গরমে তুমি বাচ্চাদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছো, আমি ভীষণ সরি। মন খারাপ করে কথাগুলো বলল নীলা। ছেলেটা অফিস না গিয়ে বাচ্চাদের নিয়ে এখানে রয়েছে শুধু তার জন্য। বেশ খারাপই লাগলো নীলার। রিহান 2 কদম এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে নীলার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে ব্যস্ত। তোমাকে একটু কাছে পাওয়ার নেশায় সারা জীবন অপেক্ষা করতে রাজি। তোমায় একটু ছুঁয়ে দেওয়ার জন্য হাজার জনম দাঁড়িয়ে থাকতে রাজি। তোমায় একটু ভালোবাসার লোভে নিজেকে বিলীন করতে রাজি। তোমাতেই আমার শুরু, তোমাতেই আমার সমাপ্তি বউ। ইস, ঢং দেখে আর বাঁচি না। শয়তান ছেলে, তুমি আর ছোট না, কোথায় কি বলতে হয় জানো না? আমি আমার বউকে ভালোবাসি, এটা বলা কি অন্যায়? অন্যায় না হলেও সবার সামনে নির্লজ্জের মতো চেঁচিয়ে বলার কি আছে? আমি তোমার জন্য শত সহস্রবার নির্লজ্জ হতে রাজি। আমার মহারানী, আপনার মুখে নির্লজ্জ ডাকটাও আমার কাছে মধুর মতো শোনায়। নবীন বরণ উৎসব শেষ করে ভার্সিটির ক্যাম্পাসে ডান দিকে বিশাল বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বেঞ্চে বসেছিল অনন্যা। ব্যবসা গরমে শাড়ি পরার তরুণ, তার অবস্থা নাজেহাল। গাছের ছায়ায় বসে বসে আনমনেই ভাবছিল সেই ডায়েরিটার কথা। কোনো নাম লেখা না থাকায় সে আজও খুঁজে পায়নি ডায়েরির মালিককে। লাইব্রেরিতে গিয়ে অনেকবার জিজ্ঞাসাও করা হয়েছে, ফলাফল শূন্য। ভাগ্য তার সহায় হয়নি, সে খুঁজে পায়নি সেই নারীকে। আর না জানতে পেরেছে কি হয়েছিল তার সাথে। মেয়েটি বেঁচে আছে তো? আচ্ছা, তাদের বাচ্চাদের কি হয়েছিল? আর রিহান নামক পুরুষটির কি হয়েছিল? তার আকাশ পাতাল ভাবনার মাঝে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা এসে তার শাড়ির আঁচল টেনে ধরে। স্কাই ব্লু কালারের বারবি গ্রাউন্ড পরা ধবধবে ফর্সা শরীর তার। ডাগর ডাগর চোখে অনন্যার দিকে তাকিয়ে আছে সে। বাচ্চাটিকে দেখে এক মুহূর্ত দেরি না করে ছট করে তাকে কোলে তুলে নিল। টপাটপ চুমু খেলো গালের, চোখে, কপালে। আস্ত এক জীবন্ত পুতুল বাচ্চাটা। এরপর আশেপাশে তাকালো কাউকে খুঁজতে। বাচ্চাটা কার সাথে এলো এখানে? বাচ্চাটার বয়স কতই বা হবে? 1.5 বা 2 বছর। পরপর চোখ ঘুরল আশেপাশে। হঠাৎই তার সামনে দৌড়ে এলো ফর্মাল ড্রেস পরিহিত এক সুদর্শন পুরুষ। অনন্যা থমকায় যখন বাচ্চা মেয়েটির সাথে ছেলেটার চেহারার অনেকাংশই মিল খুঁজে পায়।
কোলে থাকা বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে আদো আদো গলায় ডাকে বাবা বলে। মুহূর্তেই মেয়েটাকে কোলে তুলে নিল ছেলেটা। কপালে গালে চুমু খেয়ে বলল, এভাবে কোথায় গিয়েছিলে মা? বাবা তোমাকে পাগলের মতো খুঁজছি, না বলে কোথাও যেতে নেই। যদি তুমি হারিয়ে যেতে তখন কোথায় খুঁজতাম বলো? বাচ্চাটা কি বুঝলো কে জানে, দু হাতে বাবার গলা জড়িয়ে ধরলো, ঘাড়ে মাথায় রাখলো, আবেশে চোখ বুজে নিল ও, যেন সে তার স্বর্গ খুঁজে পেয়েছে। অস্পষ্ট সুরে বলল, সরি বাবা। এত কিছুর মাঝে নীরব দর্শক ছিল অনন্যা। বুঝতে পারলো বাচ্চাটা একা একা হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিল। সামনে থাকা ছেলেটা তার বাবা। তাকে যখন রিহানের ধন্যবাদ দিতে ব্যস্ত, তখন আবির্ভাব ঘটে সেই কাঙ্ক্ষিত রমণীর। নীলা তার আরেক মেয়েকে কোলে নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। অধৈর্য গলায় বলল, ওকে কোথায় পেলে তুমি? কোথায় গিয়েছিল? কোথায় চলে গিয়েছিল? এই মেয়ে এক নিমেষে হাওয়া হয়ে গেল, এত দূরে চলে এলো একা একা। মায়ের কথায় বাবার গলা থেকে মুখ তুলল হিয়া। মায়ের কোলে তার আরেক বোন দিয়াকে দেখে খুশি হলো। বনে বনে ভীষণ ভাব তাদের, একজন আরেকজনকে ছাড়া কিছুতেই থাকবে না। তখন বাবার কোল থেকে নেমে মায়ের সঙ্গে দাঁড়ায় দুটো বাচ্চা। রিহান গিয়েছিল নীলার জন্য পানি আনতে। হিয়া নীলার শাড়ির কুচি টানতেই এলোমেলো হয়ে যায়। শাড়ি ঠিক করার মাঝেই হিয়া হাঁটতে হাঁটতে চলে আসে কৃষ্ণচূড়ার গাছের নিচে। সেখানে অনন্যাকে মায়ের মতো শাড়ি পরে বসে থাকতে দেখে সে ছোট ছোট পায়ে কাছে এসে আঁচল টেনে ধরে অনন্যার। তাদের এমন সুন্দর সংসার দেখে খুশি হয় অনন্যা। আবারও মনে পড়ে ডায়েরিতে থাকা মেয়েটির কথা। সে মেয়েটির তো এমন একটা সংসার থাকতো, এমন ফুটফুটে দুটি বাচ্চা থাকতো, ভালোবেসে আঁকলে রাখতোর মতো একটা স্বামীও থাকতো। অনন্যা আনমনে জিজ্ঞাসা করে বাচ্চাদের নাম। নীলা চোখে ঠোঁটে মনোমুগ্ধকর হাসি নিয়ে উত্তর দিল, দিয়া আর হিয়া আমার মেয়েদের নাম। রিহানের জায়গায় মেয়ে হলে নাকি আমার শাশুড়ি মা এই নাম রাখতেন, কিন্তু ওনাদের মেয়ে না হয়ে হয়েছে এই দামড়া ছেলে। নীলা বেশ ঠাট্টার সুরে বলল কথাটা, কিন্তু তার কথায় বিদ্যুতের ন্যায় চমকালো অনন্যা। মাত্রই কি নাম বলল মেয়েটা? রিহান? সে কি ঠিক শুনলো? কনফিউশন দূর করতে অনন্যা জিজ্ঞাসা করলো, আপনাদের নাম জানতে পারি কিছু মনে না করলে? নীলা এবং রিহান দুজনেই মুচকি হাসলো। একসাথে কি দারুণ মানিয়েছে তাদের। কোনো এক রূপকথার জগতের রাজা রানীর মতোই লাগলো তাদের। বাচ্চা দুটো তাদের রাজকন্যা। রিহান এবার হালকা হেসে দিয়াকে কোলে তুলতে তুলতে বলল, আমি রিহান, আর উনি আমার মহামান্য স্ত্রী নীলা। নামগুলো শুনতেই হতবাক অনন্যা। রিহান? তার মানে কি সেই রিহান যাকে সে খুঁজে চলছে মাসের পর মাস? নীলা কি তবে সেই নারী যাকে একবার দেখার জন্য অনন্যা এতটা ছটফট করছে? এরাই কি ডায়েরির সেই প্রেমযুগল, সেই প্রেমিক পুরুষ, তার আর ভাগ্যবতী নারী? অনন্যা নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল, কোন রিহান? মানে ডায়েরির সেই নারী যাকে অসম্ভব ভালোবাসতো তার স্বামী? আপনারা কি সেই কাপল? আর এই বাচ্চা দুটো? অনন্যার কথায় কিছুটা অবাক হলো নীলা এবং রিহান। কি বলতে চাইছে মেয়েটি? তাদের সম্পর্ক কিভাবে জানলো এই মেয়েটা? হঠাৎই নীলার মনে পড়লো ডায়েরির কথা, যেটা আজ থেকে প্রায় 7-8 মাস আগে লাইব্রেরিতে গিয়ে হারিয়ে ফেলেছিল সে। তার জীবনের অনেক ঘটনাই লেখা ছিল ডায়েরিতে। তার বাচ্চারা দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত সব ঘটনায় লেখা ছিল সে। এরপর তার অসুস্থতা আর বাচ্চাদের সামলাতে গিয়ে লেখা হয়ে ওঠেনি, আর একদিন ভুলবশত হারিয়ে ফেলে ডায়েরিটা। কিন্তু সেটাই মেয়েটার কাছে কিভাবে এলো? হ্যাঁ, আমার স্বামী রিহান। আপনি সম্ভবত আমার ডায়েরির কথা বলছেন, যেটা আমি লাইব্রেরিতে হারিয়ে ফেলেছিলাম কয়েক মাস আগে। কিন্তু সেটা আপনি পেলেন কিভাবে? নীলার কথায় আকাশের চাঁদ পাওয়ার ন্যায় লাফিয়ে উঠল অনন্যা। খুশিতে আত্মহারা সে। অবশেষে খুঁজে পেয়েছে কাঙ্ক্ষিত সেই ভাগ্যবতী নারীকে। খুঁজে পেয়েছে সেই বোপাগল রিহানকে, সঙ্গে তার ফুটফুটে 2 মেয়েকে। নিজেকে সামলাতে না পেরে জাপটে ধরল নীলাকে। খুশিতে গদগদ হয়ে বলল, ও ইয়েস, আমি খুঁজে পেয়েছি তোমাদের। তুমি ভাবতে পারবে না আমি কতদিন ধরে খুঁজেছি তোমাদের। লাইব্রেরি থেকে তোমার ডায়েরিটি পাওয়ার পর যখন তোমার জীবনী পড়লাম, তখন থেকেই খুঁজে চলেছি। তোমার অপারেশনের পর কি হয়েছিল সেটা জানার জন্য আমি কত রাত জেগে পার করেছি কি বলবো। তোমার নাম লেখা ছিল না ডায়েরিতে, কোনোভাবেই তোমার খোঁজ পাইনি আমি। দিনের পর দিন শুধু ভেবেছি কি হয়েছিল তোমার, তোমার সন্তানদের। আর তোমার পাগল প্রেমিক, তোমার ভালোবাসার মানুষটারই বা কি হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি।
নীলা এবং রিহান দুজনেই হতবাক। একটা মেয়ে শুধু ডায়েরি পড়ে কিভাবে তাদের খোঁজ পেতে এতটা মরিয়া হয়ে উঠেছে। সন্তুষ্টির হাসি হাসলো দুজনেই। নীলা অনন্যাকে জড়িয়ে ধরে বলল, এখন যখন খুঁজে পেয়েই গেছো তখন আর হারিয়ে যাব না। আমাদের বাড়িতে বেড়াতে যেতে হবে তোমায়। আফটার অল আমাদের মেয়েদের নতুন খালামণি তুমি, আমাদের নতুন আত্মীয়। আমরা যখন একই ভার্সিটি তখন বন্ধুত্ব করাই যায়, কি বলো? অনন্যা একগাল হেসে উত্তর দিল, অবশ্যই। এত খোঁজাখুঁজির পর পেয়েছি যখন, তখন এত সহজে ছাড়ছি না। আর বাচ্চাগুলোকে আরও ছাড়া যাবে না। আমি কিন্তু ওদের দেখতে যাব মাঝে মাঝে, মানা করবে না কিন্তু। তুমি যখন খুশি আসবে যাবে আমার মেয়েদের কাছে। খালামণিদের একটু বেশি দাবি থাকে, তাই না? রিহানের কথায় কৃতজ্ঞ হলো অনন্যা। সত্যি লোকটা অসাধারণ। এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। অনন্যার ভাগ্যে কি এতটা ভালো হবে? যদি কোনোভাবে নীলার মতো এমন ভাগ্যবতী হতো সে। আজ তাহলে আসি, মেয়েদের নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। এরপর মেয়ের মাকে নিয়ে ঘুরতে যাব। বলে সে স্ত্রী সন্তানে নিয়ে সামনের দিকে পা বাড়ালো রিহান। অনন্যা একবার একরাশ প্রশান্তির এবং মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। সৃষ্টিকর্তার অশেষ রহমত। অনন্যা বিড়বিড় করে বলে উঠল, নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর হোক তোমাদের ভালোবাসার বন্ধন। আমি তো জড়িয়ে থাকো একে অপরের মাঝে। পৃথিবীর সব সুখ তোমাদের ভাগ্যে লিখে দেয়া হোক। যতবার অনাকাঙ্ক্ষিত অসুখ আসবে জীবনে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরো দুজন দুজনকে। অনাকাঙ্ক্ষিত অসুখের কোনো সমাপ্তি নেই। সুখের পর দুঃখ আসবেই, তবে প্রিয়দের ভালোবাসার জাদুতে সেই অসুখ একদিন সেরে উঠবে। আপনজনদের যত্নে রাখুক, আগলে রাখুন। হারিয়ে যাওয়ার পরে আফসোস করার চেয়ে থাকতে মূল্য দিন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে।